গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ওই হোটেল থেকে বা লজ থেকে, যেই যেটা বলো না কেন। আর যেহেতু গতকালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, একটা জায়গাতে নেমন্তন্ন খেতে গিয়ে আমরা আটকা পড়েছিলাম, গত ভ্লগে যেমনটা করে দেখেছিলে ঠিক সেরকম সেখান থেকেই আবার আমার ব্লগটা আজকে শুরু করলাম। আর এই যে হাওড়া নদীর জল দেখো কি পরিমাণে যে উত্তাল হয়ে আছে, দেখেও ভীষণ ভয় লাগছে। কারণ গতকাল রাত্রে এত পরিমাণে জল হয়েছিল শহরে যে চারিদিক থেকেই বাড়ি যাওয়ার রাস্তা আমাদের বন্ধ হয়ে গেছিল, যার কারণে আমাদের হোটেলে থাকতে হয়েছে, যেমনটা করে গত ব্লগে তোমরা দেখেছো। তো তারপরে আজকে সকাল থেকে আবারও শুরু করলাম, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, বাড়ি যাব, তারপর সবার আগে ঘরে গিয়ে আমার মেয়েকে ষষ্ঠী দেব। আর জানো তো, গতকাল যদি বাড়ি যেতে পারতাম না, তাহলে অনেক কাজ এগিয়ে রাখা যেত। আর গাড়িটার অবস্থা দেখেছো, এটা মনে হচ্ছে গতকালকে এরকমভাবে আটকা পড়ে গেছে, এখানে জল লেগে গেছে। আর এই গাড়িটার অবস্থা দেখো, এরকম যেতে যেতে তোমরা প্রায় অনেকগুলি গাড়ি দেখবে। ঠিক যতটুকু পারি, এই যে এই গাড়িটাও দেখো একই অবস্থা, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তো, পুরো রাস্তায় গতকালকে একদম জলে জলমগ্ন ছিল, যার কারণে বাড়ি যেতে একদমই পারিনি, আর ভীষণ কষ্ট হচ্ছিল। আর জামা কাপড়গুলো যেহেতু বাসি, তো বাড়ি গিয়ে সবার আগে গা হাত পা ধুয়ে গোপোষণার সকালের সেবাটা দিয়ে নেব। আর এই যে এখন ঘড়িতে 6:30 বাজে, চলে এসেছি। এসে একটুখানি চা করে নেব। আর ঘরদোরের অবস্থা ঠিক সেরকম গোছানো নয়, যেহেতু আমরা জানি না যে গতকাল রাত্রে বাড়ি ফিরতে পারবো না, তো সেই কারণে না সেরকম করে গুছিয়েও যাইনি। আসলে কি বলো তো, জানা থাকলে ভালো হয়, যেহেতু জানা ছিল না, সেই কারণে ঘরদোরের অবস্থা একদমই মানে একদমই বাজে হয়ে আছে। আর যেহেতু সারা রাত্র সেরকম ঘুম হয়নি, যতই যা ভালো বিছানা ভালো কিছু বলো না কেন, তারপরেও দেখবে ঘুম ধরে না, যেহেতু নিজের বিছানাটাই নিজের কাছে সবচেয়ে আপন বলে মনে হয়। আর এই যে ঘরের অবস্থা, এখন ঘরটা গুছিয়ে নেব। তো এখন রান্নাঘরে এসে বসালাম রান্না, কারণ কালকে থেকে তো আর সেরকম কিছু খাওয়া হচ্ছে না। মিঠি যেহেতু ভাত খেয়ে আমরা সবাই বেরোবো, আজকে বাড়ির উদ্দেশ্যে যাব, বলতে গেলে বাবার বাড়ির উদ্দেশ্যে, তো সেই কারণে রান্নাটা আগে বসাতে হয়েছে। কারণ মেয়েটা কাল রাত থেকে কিচ্ছু খায়নি, তোমরা তো দেখতেই পেয়েছো যে ওই শুকনো রুটি আর একটুখানি ডিমের অমলেট, এটা ওর খেয়ে হয়নি গো। বাচ্চাদের একটুখানি ভাত না খাওয়ালে দেখবে, যদিও বা আমার মেয়ে এতটা ভাতের পাগল নয়, তারপরেও একটুখানি ভাত তো দিতেই হয়, মায়ের মন তো বুঝতেই পারছো। তো এখন গিয়ে ও ষষ্ঠী পুজোর সমস্ত বাজার এনে দিল, এখন এইগুলি পুজো করব। তো যেহেতু টিচার এসেছে, তো সকাল সকাল ওই ঘরে আর সেরকম ভেজালটা করলাম না, ভাবলাম 1 ঘন্টা যেহেতু ও টিচার ওকে পড়াবে, তো 1 ঘন্টা আমি এদিকে রান্নার কাজটা সেরে নিই। রান্নাঘরের কাজটা শেষ করে একটুখানি বেরোতেও হবে বাড়ির জন্য, বাড়ির জন্য একটুখানি কেনাকাটা করার আছে। জানি না কি করে বেরোবো, কারণ প্রচুর পরিমাণে অবস্থা খারাপ হয়ে আছে। গতকাল যদি চলে আসতে পারতাম খুব তাড়াতাড়ি, তাহলে হয়তো বা একটুখানি চেষ্টা করতাম বেরোনোর, কিন্তু এত পরিমাণে অবস্থা খারাপ হয়েছিল গতকালকে যে বোঝানোর কোনো ভাষা নেই। তো তার জন্য একটুখানি ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটা মাছের ঝোল করব মেয়েটার জন্য, কারণ ওই ডাল এখন আর রান্না করতে পারছি না, কারণ করলেই থাকবে, আর যেহেতু ঘরে থাকছি না তো রান্নাটা নষ্ট হবে, সেই কারণে আর এক্সট্রা কিছু করছি না। ভাত, ওই কাঁকরোল ভাজি আর একটুখানি মাছের ঝোল করব। তো চলো দেখতে থাকো, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। গতকাল এত বাজে দিন কাটিয়েছি, মানে বলতে গেলে খুব বাজে দিন কেটেছে গতকালকে। তো চলো রাখছি, আপাতত রাখছি, বাড়ি যাওয়ার সময় যদি পারি ক্যামেরাটা অন করব। আর যেরকমটা করে বলেছি, আকাশে করেছে প্রচুর পরিমাণে মেঘ, আর পড়ছে বৃষ্টি। আর একদম হাল তো ছেড়েই দিয়েছিলাম যে বাড়িতে যেতে পারবো, কিন্তু প্রত্যেকটা জামাই যাবে তো জামাই ষষ্ঠী করতে, তো সেই কারণে আমার বড়ি বা বাদ চাই কেন বলো। আর এদিকে আমি মেয়ের জন্য একটুখানি জোগাড়জান্তি করে নিয়েছি, আর এত তাড়াহুড়ো করে করেছি যে কি বলি। আর মেয়েটাকেও নতুন জামা পরানো হয়নি, বারবার করে বলছিলাম যে নতুন জামাটা পরে নে, তো সেই কারণে ওকে আমি শাড়ি আগে তারপর নতুন জামা পরাবো। তো যতটুকু যা পারি করে নিচ্ছি। আর আমি একদমই রেডি হইনি, অগোছালো অবস্থায় আছি, সেই কারণে আমি বলছিলাম বোনকে যে আমার দিকে আর ক্যামেরাটা ধরিস না।
আর এদিকে সোনাকে ষষ্ঠী দেওয়ার পর এদিকে ধান দুপুটাও দিয়ে দিচ্ছি। ওই যে তাড়াহুড়ো করে যতটুকু যা যোগাযান্তি করতে পেরেছি ঠিক ততটুকু তাই করেছি, কারণ বুঝতেই তো পারছো গতকাল রাতটা আমাদের জন্য এত বাজে রাত ছিল। আর যেহেতু জামা কাপড় সমস্ত বাসি ছিল তাই সকাল সকাল বাজারটাও নিয়ে আসতে পারিনি, আমাদেরকেও নিয়ে এসেছে বাড়িতে, তারপর গিয়ে বাজার হাট করে এনেছে, তারপর পুজো করেছি, তারপর সমস্ত কিছু। আর এত তাড়াহুড়ো করে করতে হচ্ছে যেহেতু বাড়িতেও যাব আর আমার মামাতো বোনও যাবে, একসাথে আমরা সবাই যাব। একই সাথে দেখো আমার বোনও কিন্তু আজকে যাবে, তো ওকে বললাম যেহেতু সবাই একসাথে যাব তুই আর একা করে যাস না, চলে আয় আমার এখানে। তো ওকেও ভাত খাইয়ে দিলাম, ও আর মিঠি একসাথেই খেয়ে নিল। আর আমি ষষ্ঠী দেওয়া অবধি শুধুমাত্র চাই খেয়েছি, চাটা না খেলে না ওই তখন আর পারছিলাম না, কারণ গতকাল রাত্রে সেরকমভাবে ঘুম হচ্ছিল না, তো সেই কারণে চাটা একটুখানি খেতেই হচ্ছিল। আর এই যে সবাই রেডি হয়ে গেছি, আর সোনার নতুন জামা এটা ষষ্ঠীর জন্য। আমি প্রত্যেক বছর আমার মেয়েকে অন্ততপক্ষে একটা সুতির জামা দেওয়ার চেষ্টা করি ষষ্ঠীতে, পয়লা বৈশাখে। এটা আমার একটা, আমি ছোটোবেলা থেকে যেহেতু পেয়ে এসেছি তো সেই কারণে আমিও মেয়েটাকে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কোপোসোনাকে নেওয়া হচ্ছে না, কারণ বুঝতেই তো পারছো আমরা নিজেরাই যাচ্ছি, মানে লাইন গাড়ি করে, বাসে করে বা ছোট গাড়ি করে, যেভাবেই হোক দেখছি কিভাবে যাওয়া যায়। রাধা গোবিন্দ এভাবেই আছে, কারণ কাজ তো আর দুদিনের জন্য বন্ধ হয়ে গেল, বাড়ি যাচ্ছি। তো বাড়ি থেকে একটা অটো নিয়ে নিয়েছি, এবার সবাই মিলে যাচ্ছি রাধানগর স্ট্যান্ডে, সেখান থেকে গাড়ি করে। এই যে আমার বোনেরা চলে এসেছিলো আগেই, ওরা সিট রেখেছিল, যে এই বোন আর বোনের বর, ওই যে বোন আর বোনের বর, আমার বোন, আমি, মিঠির পাপা সবাই মিলেই এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ সবাই যাবে। তো সেই কারণে সবাই যেহেতু একটা জায়গাতেই যাবে তো সেই কারণে সবাই একসাথেই বেরিয়ে পড়েছি। আর মিঠির পাপার একটুখানি সর্দি সর্দি ভাব হচ্ছিল, আসলে কি বলো তো ওয়েদারটা এতই সেতে। আর ওই সপ্তাহটা মানে আমি যেহেতু ষষ্ঠীর দিনই ব্লগটা করছি, রবিবার ছিল, আর সেই সপ্তাহটা এতটা বাজে দিন করেছিল যে তোমাদেরকে কি বলি, ভীষণ বাজে দিন। ওই সপ্তাহের দিনগুলি ভীষণই বাজে ছিল। তো রাস্তার অবস্থা তো দেখতেই পেলে, তারপর ভালো রাস্তায় চলে এসেছি, আর দেখতে দেখতে আমি আমার বাড়ির এরিয়াতেও ঢুকে পড়েছি। আসলে কি বলো তো, মেয়েদের হচ্ছে বাবার বাড়িটা একটা ইমোশন, তাই না? তো সেই কারণেই এই ভালো মন্দর দিনগুলি না ভীষণ করে বাবার বাড়ির কথা মনে পড়ে, ভীষণভাবেই মনে পড়ে। আর আমার মামা না কখনো এই জিনিসটা বুঝতে দেয় না যে আমার বাবা নেই, প্রত্যেকটা রিচুয়ালস ধরে ধরে করে, সেই কারণে না ভীষণই মানে ইচ্ছে না থাকলেও আসতে হয় মামার মুখের দিকে তাকিয়ে, কারণ মামা না এত আদর করে যা বলার বাইরে। আর এদিকে মা আমাদের বানা দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে আমাদের বানা, আর তার সাথে তালপাতার পাখাটা কিন্তু আমাদের অবশ্যই লাগে। আর মা দুব্বুটাকে এখানে জলে ভিজিয়ে রেখেছে, বেশ ভালোই হয়েছে, কিন্তু দুব্বুটা বেশ তাজা ছিল। আর ওই যে বসে আছে সে ছিল আমার জেঠতো বোন, ও আমার থেকে ছোট, মানে আমার এই বাড়ির বোন, সেও আমার থেকে ছোট। আর একের সাথে মা বনুকেও দিয়ে দিচ্ছে। তো সবার আগে মিঠির পাপার অধিকার, তারপর আমার, তারপর বনুর। তো এদিকে আমাদের দেখো হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি মামার বাড়িতে। ওই যে বললাম মামা এতটা পরিমাণে আদর, এতটা পরিমাণে ভালোবাসা দেয় না, সে কারণে মামার কাছে আসতেই হয়। আর মামা এগুলি করে অ্যারেঞ্জমেন্ট, তার জন্যই আরও বেশি বেশি করে মামার কাছে আসতে হয়। আর এদিকে দেখো ওই যে হ্যাঁ দুই বর বসে পড়েছে, আর এই যে আমার বর বসেছে ওই আমার ছোট বোনদেরকে নিয়ে। তো সবাই মিলে এখানে বেশ আনন্দ করছে। আর এই যে আমার মামা, যিনি সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছেন, উনি মাথা পেতে নিয়েছেন, সে কারণেই হয়তো বা হয়। আর গত বছর আমাদের আসা হয়নি, আমাদের কিন্তু জামাই ষষ্ঠীটা এত মজা করে কাটে, আর বোনের বিয়ের পর তো আরও মজা করে কাটে। আর এখানে সমস্ত রান্না আমার মামা করেছেন। আচ্ছা, মাছের ডিমের ভাজা, ডাল, ডিমের কারি, মাছের কালিয়া, এখানে হচ্ছে কচি পাঁঠার একদম পাতলা ঝোল, আর এখানে ছিল চিকেন কষা। দারুণ হয়েছিল রান্নাগুলি, এত ভালো হয়েছিল যে বলে বোঝানো যাবে না। আর এই যে আমার দিদা এবং মামা, ওরা দুজনেই বসে আছে। আর দেখো এবার ষষ্ঠী নেওয়ার জন্য আমি আমার মামাতো ভাইয়ের ঘরে চলে এসেছি। ওর ঘরটা যেহেতু একদমই খালি আর ভীষণ বড় ঘর, তাই আমাদের ভীষণ সুবিধে হয়। আর এখানে যে বোনগুলির বিয়ে হয়নি ওদেরকে দিয়েই কাজ করানো হচ্ছে, জানো তো, কারণ ওদেরকে বলা হচ্ছে সামনের বার যদি তোদের বিয়ে হয়ে যায় তাহলে তো তোরাও বসে বসে খাবি রে, এবছর কাজটা করে নে। ওই একটুখানি খুনসুটি মজা সবার সাথে করাই তো। আর আমার মামিরা এখানে বানা রেডি করে নিয়েছেন, তো সবাই বানা দেবেন। আর
এইদিকে রেডি হচ্ছে। তো দুই জামাই মিলে এখানে দেখো কি পরিমাণে যে ওরা কি করছে, আমার ভাইগুলির পিছনে লাগছে যে কি বলি। আর এদিকে আমাদের ষষ্ঠী দেওয়া দেওয়ি চলছে, মেজো মামি বড় মামি সকলেই দিয়ে দেবেন। আর সবাই মিলে ওই মেয়ে জামাইরা আগে বসেছে, আর আমি যেহেতু একটুখানি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি সেই কারণে শাড়ি পরাটা আমার আর হয়নি। আসলে কি বলো তো, ওই সেরকমভাবে প্ল্যান করে আসিনি তো। কেন বলো তো, ওই গতকাল যদি বাড়িতে থাকতে পারতাম তাহলে আসতে পারতাম, সেটা ভালো হতো। কিন্তু গতকাল যেহেতু বাড়িতে থাকতে পারিনি, আমি ব্যাগও গোছাতে পারিনি সমস্ত কিছু। মিঠির পাপা কিন্তু 2-3 দিন আগে থেকেই বলতে থাকে যে ব্যাগ গোছাও ব্যাগ গোছাও, সেটা আমারই করা হয়নি, সে কারণে আমারই অসুবিধা হয়েছে। আর আমি শাড়িও সেরকমভাবে আনিনি, আর শাড়ি পরে সেরকম আমি কমফোর্টেবলও না, তোমরা তো সবাই জানো। আর এইদিকে সবার ষষ্ঠী দেওয়ার পর এবার আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমি তো এর থেকে কিচ্ছু খাবো না, শুধুমাত্র একখানা কাঁঠাল খাবো, আর কিচ্ছুই নয়। তারপরে এই যে ছোটদের পালা চলে এসেছে, এবার ছোটরা ষষ্ঠী নিচ্ছে। তো দেখো এদেরকে এবার ষষ্ঠী দেওয়া হচ্ছে। তারপর আমার বোনও আমার মেয়েকে দেবে, যেহেতু আমার মেয়ে এই হাতের বানাটা বাঁধতে এত খুশি হয়, তো সেই কারণে আমার বোন প্রত্যেক বছর ওকে দেয়। আর এবছর মামাতো বোনও ওকে দিচ্ছে। আর ওদের না খুব সুন্দর একটা ছবিও হয়েছে, কি সুন্দর লাগছিল না মিঠিকে। আর ওই আমার মামাতো বোন ওকে যে ষষ্ঠী দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল, ভালো লাগছিল দেখতে। আর এদিকে বোন একটুখানি হেল্প করে দিচ্ছে দিদাকে, কারণ দিদার পক্ষে সবাইকে একা করা সম্ভব নয়, তো বোনও একটুখানি হেল্প করে দিচ্ছে। আর এই যে আমাদের সবার ষষ্ঠী নেওয়া হয়ে গেছে, এবার জামাইদের বসানো হয়েছে। আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল। ওই দুপুরে যে খেয়ে এসেছি তারপর আর খাওয়া হয়নি, যার কারণে আমি আগেই খেতে বসে পড়েছি। আর এই যে জামাইরা এখন বসেছে, জামাইদেরকে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এই জামাইগুলি এতটা দুষ্টু, বলছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে, জানো তো। আসলে কি বলো তো, জামাই ষষ্ঠীতে এটাই তো মজা জামাইদের জন্য, তাই না? আর এই যে প্রত্যেকটা জামাইকে সাজিয়ে দেওয়া হয় যে সুন্দর করে, বেশ ভালোই লাগছিল দেখতে। আর ওরা এবার খাওয়া দাওয়া করুক, এবার আমরাও বাড়ি যাব, আর বাড়ি গিয়ে সব শুয়ে পড়বো। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মা এখানে বসে পড়েছে ভাত নিয়ে, আর ওই বেয়াইয়ের সঙ্গে বসে মজা করে করে খাচ্ছে। তো সেই জিনিসটাও আর বাদ যায় কেন বলো? আসলে আমার ভিডিওটা শুধুমাত্রই আমার মিষ্টি মিষ্টি স্মৃতিগুলি ধরে রাখার জন্য, সে কারণে আমি প্রত্যেকটা স্মৃতি আমার ব্লগে ধরে রাখার চেষ্টা করি। আর এটা হচ্ছে পরের দিন, দেখে বুঝতেই পারছো আমার মেয়ের নাটক শুরু হয়ে গেছে। ও যাবে না, ও আমার মায়ের কাছে থাকবে, কিন্তু ও না একা তো থাকে না, থাকতে গেলে আমাকেও সাথে থাকতে হয়। এই যে প্রত্যেকবার এই নাটকটা তোমরা দেখবে, যতবার আসি ঠিক ততবার। আর আমরা কিন্তু মাঝখানে একদিন ছিলাম, জানো তো, এটা পরের দিন নয়, আমি ভুল বলেছি, তারপরের দিন আমি মাঝখানে একদিন ছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। সারাদিন ওই একটুখানি এদিক ওদিক করেই কেটে গেছে, আর বৃষ্টির জন্য কোথাও বেরোতেও পারিনি। আর এদিকে মিঠি রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে বেরিয়ে পড়ছি। আর মা আবারও একা, বোনও চলে এসেছে আমার সাথে। মা এখন যাচ্ছে না, যেতে যেতে মার দেরি আছে, তো মা বাড়ি চলে যাচ্ছে, আর আমরার মধ্যে গন্তব্যে চলে যাচ্ছি। বোন বলছে মা আজকে ভীষণ মিস করবে আমাদেরকে। তো এদিকে দেখো চললাম। আর এবছর আমাদের গাড়ি না আনার এবার আমরা গাড়ি আনিনি, কারণ বেশ কয়েকবারই আমি বাড়ি যাচ্ছি এরকম করে অন্য গাড়ি দিয়ে, কারণ গাড়ি আনার সাহস নেই, কারণ রাস্তার অবস্থা ভীষণ খারাপ। এখানে তো দেখতে পাচ্ছ এত সুন্দর রাস্তা, কিছুটা সামনে এগুলোই দেখতে পারবে গাড়ি আর যায় না, এত পরিমাণে বাজে রাস্তা হয়েছে। আর এই কয়েকদিনের বৃষ্টি না রাস্তা আরও খারাপ হয়ে গেছে, বৃষ্টি আজকেও আসবে। এই দেখো প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, একটা একটা করে গাড়ি পাস হচ্ছে। তারপর রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছ, এখানে আমার বরের তো একদমই সাহস নেই এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার। আর দেখতে দেখতে প্রতিকূল রাস্তাঘাট পেরিয়ে দেখো বাড়ি চলে এসেছি। এখনও অবধি বৃষ্টি হয়নি, সেটাই সৌভাগ্যের ব্যাপার। জানি না আবার কখন আসবে, আকাশ ভর্তি মেঘ তো আছেই, তার মাঝখানে দেখো কি সুন্দর লাগছে আমাদের শহরটাকে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততদিনের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, ততক্ষণের মতো সবাই ভালো থেকো, টাটা।